যেই মিডফিল্ড আর্জেন্টিনার এতদিন খেলছে এবং যেই ডিফেন্স আর্জেন্টিনার, এই ডিফেন্সে আসলে আর্জেন্টিনার জন্য যদি হারে এই ম্যাচে, আর্জেন্টিনা 3 গোলে হেরে যেতে পারে। একটা ভালো দিক বলেন খারাপ দিক বলেন, আর্জেন্টিনা ডিফেন্সিভ খেলে না কখনো, তারা অ্যাটাকিং খেলে, সবসময় অ্যাটাকিং খেলতে থাকে। তাই এই কারণে আর্জেন্টিনা যেটা সুবিধা, আর্জেন্টিনা গোল পায়, গোল পাবেও হয়তো। স্পেন চাই যে কেউ তাদের সঙ্গে অ্যাটাকিং খেলুক, কারণ হচ্ছে অ্যাটাকিং খেললে তাদের ডিফেন্সটা ওপেন হয়ে যায়। ভিউজ বাংলাদেশের বিশ্বমাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমাদের আজকের অনুষ্ঠানটা জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিট হোলের সৌজন্যে আপনাদের সামনে আনা হচ্ছে। সাথে আছে আমি মারিয়া সালাম, আমার সাথে আছেন হীরা তালুকদার। এবং আমাদের যেটা যে গত 1.5 মাসের যে লম্বা জার্নিটা বিশ্বকাপের, আসলে আজকে সেই পর্দা পড়ছে বিশ্বকাপে। হ্যাঁ, তো পর্দা যখন নেমে যাবে এই জার্নিটা শেষ হয়ে যাবে এবং মানে মনে হচ্ছে একটা মিলন মেলা যে ছিল, মানে দূরে থেকেও মনে হতো পৃথিবীর সব মানুষ একটা কানেক্টেড একটা জায়গায়, সেই ইয়েটা ভেঙে যাবে আজকে, সেই প্রতীক্ষার জায়গাটা। এবং আমরা আসলে এই যে এত তর্ক বিতর্ক এত কিছু চললো, যে কে চ্যাম্পিয়ন হবে, কে কাটছে সেরা, কে কি করছে, এটা আসলে বিশ্বমঞ্চে আজকে প্রমাণ হয়ে যাওয়ার দিন। আজকে ফাইনাল ম্যাচ হবে আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে। এবং সত্যি কথা বলতে কি যে মানে স্পেন যে ফাইনালে খেলবে এটা কিন্তু অনেকেই ধারণা করছিল, কিন্তু আর্জেন্টিনা যে ফাইনালে খেলবে এটা নিয়ে আসলে একটু সবার মনে একটু দ্বিধা ছিল যে আসলে আর্জেন্টিনা ফাইনালে খেলবে কিনা, ব্যাস মানে সেমিফাইনাল থেকেই বিদায় হয়ে যাবে কিনা। তো সেই আলাপটাই আমরা তো যাবই, কিন্তু তার আগে গতকাল রাতের যে ম্যাচটা হয়ে গেছে তৃতীয় স্থান নির্ধারণী, এটাও কিন্তু আমার জন্য মানে এক ধরনের অপ্রত্যাশিত ছিল সবার জন্যই। হ্যাঁ, কারণ আমি ভেবেছিলাম যে আসলে ফ্রান্স মিয়ানমারে একটা ম্যাচ হবে। হ্যাঁ, তো এবং অনেকে বলছে যে এটা একটা ফাইনাল ম্যাচ হয়ে গেছে গতকাল রাতে, এরকম একটা বিষয় ছিল। এটা হচ্ছে আপা যেটা বলেন যে গতকালকের ম্যাচে যে এটা একটা সবাই আগে ধরেছিল যে এটা একটা গুরুত্বহীন ম্যাচ, যে বিশ্বকাপের এই পর্যায়ে এসে যারা সেমিফাইনালে খেলে সবার স্বপ্ন থাকে যে আমরা ফাইনাল খেলবো। তো ফাইনালে যখন ওই স্বপ্নটা ভেঙে যায় তখন আর আসলে তাদের কোনো ওই ইচ্ছাটাই থাকে না খেলার মতন। তারা আসলে চায় যে দ্রুত আমরা এই ইয়া থেকে, আমরা এই টুর্নামেন্টের ইয়া থেকে আমরা চলে যাই, আমরা বাড়িতে যাই, যারা দেশে চলে যাই। তো তার মধ্যে একটা বাধ্য হয়ে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা খেলতে হয়। তো ম্যাচ শুরুর আগে দুই দলের কোচ এবং খেলোয়াড়রাই কিন্তু একই কথা বললেন যে আমরা আসলে ম্যাচটা ওইভাবে করে চাচ্ছিলাম না খেলতে। ফ্রান্স বললো যে আমরা ইংল্যান্ড চাচ্ছে না, ইংল্যান্ডের ডিক্লান রাইস বললেন যে আমরাও চাই না ম্যাচটা খেলতে। তো তারপরে যখন খেলাটা শুরু হলো, শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গতকালকে রাতে কিন্তু আপনি দেখবেন যে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। একদম 3 মিনিটের মাথায় ইংল্যান্ড গোল দিয়ে দিল এবং এরপরে একের পর এক গোল। মানে ইংল্যান্ড গোল দেওয়ার পরে ফ্রান্স অ্যাটাকে গেল এবং ইংল্যান্ড তেরে ফুরে পুরো 45 মিনিট খেললো এবং এমন প্রেসিং দিল, ইংল্যান্ড একসঙ্গে এক হালি গোল দিয়ে দিল প্রথমার্ধেই। মানে দুর্দান্ত ম্যাচ মনে হচ্ছে যে আপনি এই ম্যাচটা মানে ফাইনাল হচ্ছে না, হ্যাঁ, মানে একের পর এক গোল দিচ্ছে ইংল্যান্ড। মানে কি হচ্ছে ব্যাপারটা, ফ্রান্সের সঙ্গে এরকম করতেছে, মানে অবাক কাণ্ড। আর ইংল্যান্ড তাদের আসল স্বরূপে, ইংল্যান্ড এই টুর্নামেন্টের আসল ম্যাচটা খেলো এই তৃতীয় স্থানের নির্ধারণী ম্যাচটা, আসলেই তাই দুর্দান্ত। তো এরপরে যখন হাফ টাইম শেষ হলো, এই গেমটা যদি আর্জেন্টিনার সাথে খেলতো তাহলে একটু আগে বললাম যে আসলে সত্যি কথা, মানে আমরা কিন্তু ভেবেছিলাম ইংল্যান্ড আসলে ফাইনালে, ইংল্যান্ড যদি ফাইনালে আসতো, মানে ফাইনালটা আপনি দেখেন মানে অনেক আরো বেশি, যে ইংল্যান্ডের যে টোটাল টিমটা যতটা শক্তিশালী, তারা কাগজে কলমে ফুল টিম একদম, তাদের মিডফিল্ড, অ্যাটাকিং এবং ডিফেন্স প্রতিটা লাইন, দুই উইং এতটা শক্তিশালী। কালকে আপনি দেখেছেন তাদের উইং কতটা শক্তিশালী। তারা বুকাও সাকা, কালকে এই সাকাকে আর্জেন্টিনার সাথে পুরা টাইমে 90 মিনিটে নামালোই না, আর সাকা কালকে করলো হ্যাটট্রিক। মানে ফ্রান্সের সাথে হ্যাটট্রিক করলো, আর এই টমাস টুকেল তাকে আর্জেন্টিনার সাথে নামালোই না পুরো 90 মিনিটে, সে খেলতেই পারলো না। তাহলে তারা দেখাবে কি করে, তারা গোল দিবে কিভাবে? মানে এই যে খেলার ডিজাস্টার যে করেছে সে টমাস টুকেল, যে ডিজাস্টার করেছে ইংল্যান্ডের কোচ, এটা কালকে প্রমাণ হলো। এবং এইটা আসলে ওইভাবে হয়তো আস্তে আস্তে আলোচনায় আসবে বিষয়টা,
কিন্তু তারপরেও এখানে আবার অনেকে মনে করছে যে বিষয়টা যে ফিফার যে একটা বিষয় ছিল যে কোনোভাবে আর্জেন্টিনাকে ফাইনালে আনতে হবে বা না, এরকম এটা একটা আমার ব্যাপার। কাছে সেমিফাইনাল থেকে কিন্তু এটা মনে হয় না। এটা আমার কাছে ইংল্যান্ডের মতো এত বড় দলের সাথে না, আসলে এটা এই হয় না। করা এটা হয় সম্ভব না। না। ইংল্যান্ডই চূড়ান্ত বোকামিটা করেছে ওখানে, করেছে। যে একদম তারা ওই গোল দেওয়ার পরে 1.5 মিনিটের মধ্যে 11 জন প্লেয়ার একদম নিচে নেমে ডি এবং বক্সে চলে ডি বক্সে গিয়েছে। চলে গেছে এবং হ্যাঁ, তাদের যে উপরের প্লেয়ার অ্যাটাকিং এ কেউ নাই। মিডফিল্ডারদের হ্যাঁ, উঠিয়ে সে ডিফেন্ডার নামালো, ডিফেন্ডার একের পর এক ডিফেন্ডার নামালো। লম্বা লম্বা প্লেয়ার এই টুর্নামেন্টে খেলে নাই, পুরো একটা ম্যাচও খেলে না, তাদেরকে নামালো যে তারা লম্বা প্লেয়ার ওখানে বসে ক্রসগুলা চেক দিবে। তাও পারলো না, শেষ পর্যন্ত কিছুই হলো না, একটা গুগলেট পাকিয়ে ফেললো। তো ম্যাচটা আসলে একটা ডিজাস্টার ঘটালো ডিজাস্টার ইংল্যান্ড, ছিল। যেটা আমরা গতকালকের ম্যাচে দেখলাম। সেটা হয়তো রিকভারি কিন্তু আসলে ফুলি রিকভারি না। হ্যাঁ হ্যাঁ, তারপরেও যে আমরা প্রমাণ হলো ম্যাচটা, গতকালের ম্যাচটা প্রমাণ করলো যে সে যে আসলে ভুল করেছে এই ইংল্যান্ড ম্যাচে। হ্যাঁ ভুল করেছিল এবং বুকাও তারা আসলে সাকা কালকে পারে। হ্যাঁ, বুকাও সাকা কালকে হ্যাটট্রিক করলো, যেই প্লেয়ারকে তারা গত ম্যাচে নামালো না। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ফুল হাফ টাইম তাদের কন্ট্রোল করলো এবং ইন্টারেস্টিং হয়ে গেল। অনেকে ভেবেছিল যে ইংল্যান্ড তো ম্যাচটা একদম চূড়ান্তভাবে জিতে গেল, 4 গোল দিল। তারপরে হাফ টাইমের পরে দেখা গেল যে এমবাপ্পে এসেই একটা গোল দিল। এরপরে শুরু হলো আবার ফ্রান্সের গোল উৎসব, একের পর এক গোল দিচ্ছে ফ্রান্স, গোল দিচ্ছে। একে একে 3টা গোল দিয়ে এক পর্যায়ে হয়ে গেল 4-3, ইংল্যান্ড 4 ফ্রান্স 3। তারপরে ইংল্যান্ড একটা দিয়ে 5 হয়ে গেল। 5 হয়ে গেল। তারপরে আবার একটা দিল ফ্রান্স, হ্যাঁ, ফ্রান্সের আবার 4 হয়ে 4 গেল, হয়ে গেল, 5-4 ইংল্যান্ড আবার 6 হয়ে একদম শেষ গেল। মিনিটে খেলা শেষ হওয়ার আগে ইংল্যান্ডের একটা গোল দিল 6 আপনার। হ্যাঁ, তো এই ম্যাচটা একটা অসাধারণ ম্যাচ হয়েছে এবং সবচেয়ে এই ম্যাচটার গুরুত্ব আরো একটা জায়গায় বাড়লো, সেটা হচ্ছে যে আপনার কিলিয়ান এমবাপ্পে, সে কিন্তু মেসির সঙ্গে সর্বকালের আর সব রেকর্ড হ্যাঁ ভেঙে মেসির সঙ্গে 2টা রেকর্ড ভাঙলো, মেসির 2টা রেকর্ড ভেঙে দিল। হ্যাঁ, একটা হচ্ছে এই টুর্নামেন্টে মেসির যে সর্বোচ্চ 8 গোল, হ্যাঁ, 3 অ্যাসিস্ট ছিল, 4 অ্যাসিস্ট, সেখানে এমবাপ্পের ছিল হচ্ছে 2 অ্যাসিস্ট, হ্যাঁ, 8 গোলই। 8 গোলই। কিন্তু কালকের ম্যাচে সে আরো 2টা গোল করে 10 গোল হয়ে গেল, মেসিকে হ্যাঁ, ছাড়িয়ে আরো 2টা গোল হয়ে গেল এবং আরো 2টা অ্যাসিস্ট করে মেসির সমান হয়ে গেল। হ্যাঁ, তো এখানে এখন যেটা হয়েছে যে এবং মেসির সাথে তার হচ্ছে 22তম গোল হয়েছে এবং এই এত টোটাল কম বিশ্বকাপে হ্যাঁ 24 বছরের নিচে এত এত কম কম ইয়েতে বয়সে সে কিন্তু শুধুমাত্র এই রেকর্ডটা পেলের ছিল। হ্যাঁ এখন তার এমবাপ্পে 27 বছর। হ্যাঁ, তো হ্যাঁ, ওই অবস্থায় কিন্তু সে এখন বিশ্বকাপের সর্বোচ্চ 22 গোলের রেকর্ড সে রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এটা মেসির ছিল আগে 21 গোল, 21 গোল, এমবাপ্পের ছিল 20 গোল, 20 গোল সেটা 2টা গোল দিয়ে সে ওইটাও ছাড়িয়ে রিকভার গেল। করে। এখন হ্যাঁ, ইন্টারেস্টিং ভাবে এটা মেসি কি আসলে ফাইনালে যদি মেসি 2 গোল দিতে পারে তাহলে গোল্ডেন বুটও বুটটা পাবে, হ্যাঁ আর একটা হচ্ছে যে সে কিন্তু বিশ্বকাপের যে সর্বোচ্চ রেকর্ড গোলের রেকর্ড এটা কিন্তু মেসি আপাতত রেখে শেষ করতে পারবে। শেষ করতে আপনি পারবে। জানেন যে এরপরে হয়তো এমবাপ্পে আরো ম্যাচ খেলবে, এমবাপ্পে আর সামনের টুর্নামেন্ট তো খেলবেই সুস্থ হ্যাঁ, থাকলে। 30 সালে বিশ্বকাপ পরেরটাও খেলতে পারে। খেলতে মেসি যেই পারবে। বসে খেলেছে, হ্যাঁ, এমবাপ্পের মানে কিন্তু মেসির এখনো আসলে আরো 8 বছর মেসি তো হ্যাঁ খেলার মেসি তো হলো 39 বছর, তার সে 27 বছর, তার পরের বিশ্বকাপে তার 31 বছর, হ্যাঁ, এর তারপর একটা পরেরও হবে বিশ্বকাপ আছে। আরো 35 বছর, তারও পরের 35 বিশ্বকাপ বছর আছে। মিনিমাম তো 2টা খেলবেই, 2টা 3টাও খেলবে। খেলতে পারে, তো 3টাও তো খেলতে তার পারে। এটা বেড়ে যাবে নিঃসন্দেহে। আর মেসি আসলে ফাইনাল খেলা সেই স্প্যানিশ আর্মাডার সঙ্গে তাদের সেই বিশাল যে চীনের প্রাচীর, তাদের তাদের যে আপনার ডিফেন্স, ওখান ভেদ করে মেসি আসলে 2টা গোল করবে 3টা গোল করবে, এটা আসলে সময় বলে দেবে এটা আসলে সময় সম্ভব বলে কিনা। দিবে আসলে আর কি কিন্তু হবে। এই পর্যন্ত ম্যাচটা, এই গতকালকের যে তৃতীয় স্থান নির্ধারণের ম্যাচটা, এটা একটা দুর্দান্ত বিষয় হয়েছে আসলে এমবাপ্পের দারুণ। জন্য। এবং একদিকে দেখেন এমবাপ্পে যেমন সব পেলো এই ম্যাচে, আবার ইংল্যান্ডও কিন্তু তাদের তাদের গত 60 বছরের সেই 66 সালের পরে এই প্রথম তারা হচ্ছে তৃতীয় হয়েছে। 66 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, হ্যাঁ, এরপরে তাদের সর্বোচ্চ ছিল, সফলতা ছিল যে কোয়ার্টার সেমিফাইনাল, হ্যাঁ, সেমিফাইনাল মানে চতুর্থ হওয়া। হ্যাঁ, এই কিন্তু 66 সালের পর এই প্রথম তারা সর্বোচ্চ তৃতীয় হ্যাঁ ইয়েতে গেল আর কি। সর্বোচ্চ রেকর্ড তারা হচ্ছে তৃতীয় স্থান অধিকার তৃতীয় করলো। স্থানে। এটা ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ড 6টা গোল দিয়েছে, অসাধারণ একটা ব্যাপার। বুকাও সাকা হ্যাটট্রিক করেছে, তারপরে হুম, আপনার ডেক্লান রাইস, আপনার জুড বেলিংহাম, হ্যাঁ, প্রত্যেকে কিন্তু ভালো খেলেছে, ভালো গোল গোল খেলেছে। পেয়েছে হ্যাঁ, এবং দারুণ একটা সমাপ্তি ইংল্যান্ডের জন্য এবং সমাপ্তি। একই সঙ্গে ফ্রান্সের জন্য, হ্যাঁ, বিশেষ করে এমবাপ্পের জন্য দারুণ সমাপ্তি। সে সমাপ্তি বিশ্বকাপে সর্বোচ্চ রেকর্ড করেছে, সর্বোচ্চ করেছে। গোল দেওয়া, হ্যাঁ, এবারে বিশ্বকাপে সর্বোচ্চ 10 গোল। এই 10 গোল আসলে
কে আসলে মেসি এই 10 গোল আসলে কি ক্রস করতে পারবে কিনা, পারবে কি পারবে এটা না আসলে বিশেষ করে করাটাও কঠিন, যেহেতু ফাইনাল খেলা মেসির হ্যাঁ জন্য খুব কঠিন। ফাইনাল আর তারপরে বড় হচ্ছে স্পেনের সাথে খেলা। স্পেনের সঙ্গে খেলা, এখন হ্যাঁ পর্যন্ত স্পেন কিন্তু একটাই গোল একটা খেয়েছে। গোল খেয়েছে, এই স্পেনের সঙ্গে মেসি একাই 2-3টা গোল করা তো আসলে আসলে ফাইনাল ম্যাচে কঠিন কঠিন ব্যাপার। হ্যাঁ কঠিন ব্যাপার। তো অসম্ভব না, বাট কঠিন, খুবই কঠিন। খুবই কঠিন। এখন দেখা যাক যে আসলে সামনে ফাইনালটা কি কি হবে। হয়, হ্যাঁ। কিন্তু যেটা মনে হয় যে এই যে তাদের যে স্ট্র্যাটেজি আ নিশ্চয়ই আ স্পেন এবং আর্জেন্টিনা তাদের নিজেদের ট্যাকটিক্স নিয়েই তো হুম, হুম। খেলতে নামবে এবং এই এত বড় আসরের এতগুলো ম্যাচ খেলার পরে সবাইকে আসলে এখন বোঝাপড়াটা হয়ে গিয়েছে যে হুম, হুম। কে কিভাবে খেলতে পারে। তো সেই জায়গা থেকে কি মনে হচ্ছে যে আচ্ছা, মানে আজকে রাতের ম্যাচটা আসলে ম্যাচটা, হ্যাঁ, কেমন? এটা তো আপা যে আমাদের আজকে এই 2026 সালের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় বিশ্বকাপ এটা হ্যাঁ, শেষ ম্যাচ, শেষ ম্যাচ। ফাইনাল ম্যাচ, এবং এই ম্যাচে যোগ্যতর দল হিসেবেই হ্যাঁ, আমি বলব একেবারেই টুর্নামেন্টের যোগ্যতর দল হিসেবে আর্জেন্টিনা এবং স্পেন কিন্তু ফাইনাল খেলছে। ফাইনাল এটা খেলছে। নিঃসন্দেহে, কারণ হচ্ছে আর্জেন্টিনা আপনি দেখেন যে প্রতিটা ম্যাচে স্ট্রাগল করে একের পর এক নকআউটের ম্যাচ, যে আপনার রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, প্রতিটা ম্যাচে স্ট্রাগল করতে হয়েছে, শেষ মুহূর্তে কামব্যাক করেছে তারা এবং দুর্দান্ত তাদের দুর্দান্ত। শেষটা প্রতিটা ম্যাচ ভালো করেছে এবং ভালো করেই তারা এই জায়গায় তাদের যে মনোবল, সাহস এবং দ্রুত আক্রমণের যেই অভ্যাস, এইটা কিন্তু আর্জেন্টিনা আজকে ফাইনালে আজকে পর্যন্ত নিয়ে ফাইনাল এসছে পর্যন্ত নিয়ে এবং আসছে। তারা যোগ্যতর দল হিসেবে এসছে এবং ইংল্যান্ডের সাথে ইংল্যান্ড যতই বোকামি করুক নিচে নেমে, তো কিন্তু কাজের কাজটা তো না আর্জেন্টিনা আর্জেন্টিনা তো করেছে, করেছে। কারণ মানে হচ্ছে এই লাইন আপ তো ভেঙেছে তারা। ভেঙেছে। আর আরেকটা বড় কথা ফুটবলে তো শুধু গায়ের জোরে খেলাটা না। হুম, এটা একটা হুম। স্ট্র্যাটেজিও। হ্যাঁ, 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 অবশ্যই কোচেরও একটা অনেক বড় পার্ট থাকে। পার্ট থাকে। তারা তো কিন্তু চেষ্টা করেছে আর্জেন্টিনা যে এই যে আমাদের এই যে দেয়াল করেছে সামনে, এই দেয়াল ভাঙতে হবে। ভাঙতে হবে। যেকোনো উপায়ে ভাঙতে হবে এবং তারা ভেঙেছে। ভেঙেই কিন্তু আজকে তারা তো ফাইনালে আবার মাঠের বাইরে যারা খেলা দেখান মানে কোচ, হুম, হুম। আর্জেন্টিনার কোচও কিন্তু এই মাঠের বাইরে সেই গত খেলাটা আজকে রাইট। ইংল্যান্ডের সাথে দেখিয়েছেন। দেখিয়েছে। হ্যাঁ, তো হ্যাঁ, তো তার কথা স্ট্র্যাটেজিক্যাল স্কলানি দুর্দান্ত। ওদিকে দুর্দান্ত। বলব যে আপনার লাদো ফুয়েন্তের উম অধীনে যে আপনার স্পেন এখন সম্পূর্ণ বদলে যাওয়া এক স্পেন। বদলে যাওয়া তো একটা এই স্পেন। স্পেন এ যাবৎ এখন পর্যন্ত যেই ম্যাচগুলো খেলেছে, হ্যাঁ। তাদের চলাটা ছিল অতটা মানে আর্জেন্টিনার মতো এতটা কঠিন ছিল না। এত কঠিন ছিল তারা না। বড় দলের সাথে খেলেছে কিন্তু ম্যাচটাকে সহজ বানিয়ে খেলেছে। হ্যাঁ। তাদেরকে এত বেগ পেতে হয় না। না আর আমার তুলনামূলক সহজ বানিয়ে খেলা না। আমার যেটা মনে হচ্ছে এইবার স্পেনের যে শক্তি দেখা হুম, গেছে বা সামর্থ্য দেখা রাইট, গেছে ওটাই। তাতে মনে হয়েছে তাদের সামনে আসলে কোনো বাধাই হ্যাঁ, বাধা না। বাধা না। আপনি দেখেন যেখানে আর্জেন্টিনা খেলে আসছে আপনার কেপ ভার্দের সঙ্গে হ্যাঁ, নকআউট পর্বে ২ গোল খেয়ে ৩ গোল দেওয়া। মিশরের সঙ্গে ২ গোল খেয়ে ৩ গোল দেওয়া। হ্যাঁ, মানে মনে হচ্ছে স্ট্রাগল করে স্ট্রাগল আরকি ছোট আসতে মানে হচ্ছে। এরা কিন্তু অত বড় দল না। বড় দল আপনি না। কেপ হ্যাঁ, ভার্দে বা মিশর, হুম, হ্যাঁ? মানে এই লেভেলের দলগুলোতে বা পরে সুইজারল্যান্ড, হ্যাঁ। তাদের সঙ্গেও ১ গোল দিয়ে আবার একটা গোল খেয়ে সুইজারল্যান্ডও কিন্তু র্যাঙ্কিং এ ১৫ র নিচে। ২০তম, হ্যাঁ? ২০ তম হ্যাঁ। তো এই তো সুইজারল্যান্ডের সঙ্গে এবং সর্বশেষ হচ্ছে আপনার ইয়ার সঙ্গে এই ইংল্যান্ডের সঙ্গে। ইংল্যান্ডও ফিফা র‍্যাঙ্কিং এ তাদের নিচে ৪ নিচে। নম্বরে। তো হ্যাঁ। তারপরে ইংল্যান্ডের ম্যাচটাও তারা কিন্তু আগে গোল খেয়ে তারপরে হুম। কিন্তু ঘুরে দাঁড়িয়ে লাস্ট ৫ মিনিটে ৬ মিনিটে কিন্তু কামব্যাক, এবং আপনি দেখেন সেই তুলনায় স্পেন কিন্তু অনেক বড় দলের সাথে খেলেছে। অনেক বড় দলের সাথে। এই কিন্তু এখন কিন্তু ১ম এ ফিফা র‍্যাঙ্কিং এ আবার আর্জেন্টিনা কিন্তু স্পেনকে হ্যাঁ, ছাড়িয়ে গেছে। না আর্জেন্টিনা আগে থেকেই। হ্যাঁ। আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিং এ ২য়, স্পেন ৩য়। ৩য় কিন্তু হ্যাঁ, এই কিন্তু আবার এক নম্বরে চলে গেছে ১ আবার। নম্বরে হচ্ছে যে ছিল আপনার তখন ওই যে ফ্রান্স। ফ্রান্স ছিল। ফ্রান্সকে হ্যাঁ, কিন্তু তারা ফ্রান্স হারিয়ে এখন আসছে। ৪ এ চলে যে হ্যাঁ, তো আর তারা খেলেছে কার সাথে? ১ম এই তারা হচ্ছে যে ১ম তাদের গ্রুপ পর্বেই তারা কিন্তু সাবেক ২ বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে আসছে। হ্যাঁ, মানে এই যে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানো, এই হ্যাঁ, যে ফ্রান্সকে হারানো, উরুগুয়েকে হারানো, তারপরে দেখেন আগের ম্যাচে যে এইবারের টুর্নামেন্টের দারুণ ফর্মে থাকা এবং স্বাগতিক হুম, যুক্তরাষ্ট্রকে হুম। মানে এক হালি গোল দিয়ে আসা আশায় সেই এটা আসলে বেলজিয়ামকে, হ্যাঁ, বেলজিয়াম এক হালি গোল দিয়ে আসছে। পরের ম্যাচে বেলজিয়ামকে একেবারে কোণঠাসা করে হারিয়ে দিল। কোণঠাসা করে হারিয়ে দেওয়া। হ্যাঁ। দুর্দান্ত হুম। সেই ম্যাচটা ছিল এবং স্পেনের। বড় বিষয় হচ্ছে যে এতগুলো ম্যাচ খেলা হয়েছে, হুম। স্পেন মাত্র একটা গোল একটা গোল হজম খেয়েছে এবং করেছে ওই বেলজিয়ামের সঙ্গে একটা গোল খেয়েছিল। বেলজিয়ামের সাথে। হ্যাঁ, ওই একটা গোল ছাড়া এবং ওইটাও একটা হয়ে গেছে মানে কিক করার পর একটা হেডে একটা গোল হয়েছে, হ্যাঁ? ওটা ওই গোলটা ছাড়া পুরা টুর্নামেন্টে দেখেন তাদের আসলে স্পেন গোল খাবে কি? আসলে হ্যাঁ, স্পেনের যে আপনার ডিফেন্স লাইন, হ্যাঁ, তারা যতটা না ভালো খেলে, আমি বলব তারা দুর্দান্ত খেলছে। আপনার পাউ কুবার্সি হতে শুরু করে লাপর্তে বা কুকুরেলা, এখানে
আপনার পেদ্রো পোরো দুর্দান্ত খেলছে, সন্দেহ নাই, কিন্তু এর থেকেও স্পেনের খেলছে আপনার মাজমাট। হ্যাঁ মাজমাট এত ভালো খেলছে এত যে খুবই তাদের স্ট্রং আসলে স্পেনের ওই পর্যন্ত উনাইন সিমন পর্যন্ত, তাদের গোলরক্ষক উনাইন সিমন পর্যন্ত বলটাই ঠিকভাবে যাচ্ছে না। আমি কোনো খেলায় দেখলাম না আসলে সিমনের ওই রকম করে, মানে পুরা টানা তাকে পরীক্ষা দিতে হচ্ছে। না না শোনেন, যদি কোনো গোলকিপার যদি 50 মিনিট 60 মিনিট যদি টানা পরীক্ষা দিতে হয়, সে কিন্তু ওই মধ্যে কিন্তু 2-3টা জায়গায় ফেল করবেই, করবে এবং তখন কিন্তু গোলগুলো হয়ে যায়। গোলগুলো সো হয়ে যায় সিমনকে আসলে পুরো টুর্নামেন্টেই ধরেন কোনো স্ট্রাগল করতে 5টা হয়নি 6টা ইয়া চেক দিতে হয়েছে সর্বোচ্চ বা 2টা 3টা, অনেক ম্যাচে দেখলাম যে একটাও নাই। একটাও নাই হ্যাঁ যে তো পুরা ম্যাচে আপনার ধরেন এই যে অস্ট্রিয়ার সঙ্গেই, হ্যাঁ অস্ট্রিয়া খুব ভালো খেলে, কিন্তু তারা ইউরোপিয়ান একটা টিম, অস্ট্রিয়ার সঙ্গেই একটাও অন টার্গেটে, মানে সিমনকে একটাও তো সেভ করতে হয় না, সেভ করতে হয় মানে তাকে তো আসলে ভালো খেলবে, তাকে তার পর্যন্ত বলই যায় না। তো এই খেলা খেলে আসছে। আমি এখন যদি বলি আজকের ফাইনাল খেলার স্ট্র্যাটেজি, আপনি দেখেন যে এই টুর্নামেন্টের দুর্দান্ত হচ্ছে আর্জেন্টিনার অ্যাটাকিং। অ্যাটাকিং তো এখানে আপনার সেন্টার ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ এবং আপনার তাদের স্ট্রাইকার হচ্ছে মার্টিনেজ, লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ কিন্তু লাস্ট 2টা ম্যাচ 3টা ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলছে, এবং তাদের ফিনিশিং তুলনামূলক কিন্তু আরো বেটার হচ্ছে। বেটার এবং হয়েছে মেসির কথা তো বলবো যে অসাধারণ। মেসি হচ্ছে আসলে বলতে গেলে মেসি একাই তো আসলে ওয়ান ম্যান হ্যাঁ ওয়ারম্যান টাইপে। তো এখানে কিন্তু মেসি যেরকম দুর্দান্ত খেলছে, এবং আপনি জানেন যে এবার মেসির 6ষ্ঠ বিশ্বকাপ, গত বিশ্বকাপে সে কিন্তু রিটায়ার্ড করেছিল, তাকে কিন্তু ফিরে আনা আবার হয়েছে। হ্যাঁ রিকোয়েস্ট সেই করেছে মেসি এবার তার পায়ের জাদু যেভাবে দেখাচ্ছে পুরা খেলা, দেখাচ্ছে এবং এই যে বারবার কামব্যাক করা আর্জেন্টিনার, এটা কিন্তু মেসির কারণেই সম্ভব হ্যাঁ হয়েছে। এবং মেসিকে চেক দিতে গিয়ে আমি বলবো যে অন্যদেরকে এখানে কিন্তু খেলার সুযোগ করে দেয়, সেখানে লাউতারো মার্টিনেজ এবং আপনার হুলিয়ান আলভারেজ কিন্তু কাজে লাগাচ্ছে এটা, এবং তারা হ্যাঁ কিন্তু এখন নিখুঁত হচ্ছে, আগের থেকে অনেক নিখুঁত। অনেক নিখুঁত যে কারণে আমি বলবো যে আজকে নিঃসন্দেহে যদি মূল অ্যাটাকিংটা ধরেন, অ্যাটাকিংটা হচ্ছে কমপ্লিট অ্যাটাকিং ধরলে স্পেনের থেকে অ্যাটাকিং জায়গায় নিঃসন্দেহে আর্জেন্টিনা আর্জেন্টিনা এগিয়ে, বেটার বেটার অনেক এগিয়ে, এবং তাদের অ্যাটাকিং লাইনটা যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এবং যে কোনো সময় খেলায় ফিরে আসা, খেলার শুরু থেকে এই অ্যাটাকিং লাইনকে চেক দেওয়া খুব ডিফিকাল্ট হবে, খুবই ডিফিকাল্ট। এবং আজকের সেটাও ডিফিকাল্ট হবে, কিন্তু আবার এদিকে স্পেনের যে ডিফেন্স হ্যাঁ আমি আসছি সেদিকে। সেটা ভেঙে তো তারপরে হচ্ছে যে আমি যদি এই ডিফেন্স তাদের হ্যাঁ অ্যাটাকিং লাইনটা, আর এরপরে ধরেন এই জায়গাটা অ্যাটাকিং লাইনটা স্পেনের ডিফেন্স। তো স্পেনের ডিফেন্সে ধরেন আগে এই যে লাউতারো হ্যাঁ মার্টিনেজ যখন খেলবে, তার সামনে কে থাকবে? মার্ক কুকুরেলা। হ্যাঁ সে কিন্তু দেমবেলের মতন প্লেয়ার, হ্যাঁ বিশ্ব সেরা স্ট্রাইকার উইঙ্গার, স্ট্রাইকার সেই দেমবেলেকে কিন্তু আটকে রেখেছিল কিন্তু এই মার্ক কুকুরেলা। কুকুরেলা তো হ্যাঁ কুকুরেলা যখন দেমবেলেকে আটকালো, তখন আমরা কিন্তু আগেই বলেছিলাম যে দেমবেলেকে যদি আটকাতে পারে আটকে আজকে, ফেলা যায় তাহলে তাহলে আর কিন্তু বুঝতে হবে যে কুকুরেলাই সেরা। সেরা হ্যাঁ এই কুকুরেলা আজকে আবার খেলে দেমবেলেকে পুরাটা টাইম বোতলবন্দি করে রাখে, কুকুরেলার সামনে কিন্তু আজকে লাউতারো মার্টিনেজ হয়তো খেলবে বা হুলিয়ান হ্যাঁ আলভারেজ। তো কুকুরেলার সামনে গোল দেওয়া টাফ হবে তাদের জন্য। টাফ হবে কুকুরেলার পাশে থাকবে আপনার লোপার্তে, হুম এবারে বিশ্বকাপের অন্যতম সেরা ডিফেন্ডার স্পেনের। হুম হুম হুম। এই লোপার্তে যখন খেলবে, তার পাশে আপনার পেদ্রো পোরো খেলবে। তো পেদ্রো পোরো এই টুর্নামেন্টে কিন্তু সে আগে থেকে পাউ কুবার্সি এবং পেদ্রো পোরো দুজনেই কিন্তু এই এই টুর্নামেন্ট শুরু হওয়ার পরে, বিশ্বকাপ শুরু হওয়ার পরে তাদের কিন্তু ঝলকটা তারা দিন দিন দেখাচ্ছে এবং দিন দিন ইমপ্রুভ করছে। এবং হ্যাঁ পেদ্রো পোরো তো আপনার একের পর এক সে মিডফিল্ড এবং উইং কভার করে, কিন্তু তার কিন্তু 2টা গোলও আছে, গোলও আছে এবং ফ্রান্সের সঙ্গে সে গোল দিয়েছে। সে কিন্তু আবার ইয়েতেও গোল দিয়েছে, হ্যাঁ আগের ম্যাচেও একটা গোল দিয়েছে। তো তার এটা দুর্দান্ত এটা খেলা। স্পেনের কাছে, মানে স্পেনের খেলোয়াড়দের কাছে এটা এবার পসিবল হ্যাঁ দেখা এই গেল এই যে ধরনের খেলে একদম তারা, হচ্ছে এবং পুরা মিডফিল্ড বা মিড, উইং এবং থেকে তারপরে খেলে হচ্ছে সে এই গোল যে দিচ্ছে আমি বললাম এই কারণে এই ডিফেন্সের সামনে আসলেই আজকে আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইন, বিশ্বসেরা ফরওয়ার্ড লাইন, মেসি বলেন, লাউতারো মার্টিনেজ বা হুলিয়ান আলভারেজ, প্রত্যেককে আজকে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। পরীক্ষাটা এই পরীক্ষাটার শুধু এই ডিফেন্স না, স্পেনের যে আপনার মিডফিল্ড, রদ্রি রদ্রি পৃথিবীর পৃথিবীর সেরা অন্যতম সেরা হচ্ছে মিডফিল্ডার এই রদ্রি, রদ্রি রদ্রি হার্নান্দেজ এবং পেদ্রি, পাশে আপনার মিকেল মেরিনো, যদি তারপরে আপনার এই তাদের প্রত্যেকেই এই পাশে গাভি যদি খেলে, হ্যাঁ তাদের আবার মিডফিল্ড, মানে মিডফিল্ডটা হচ্ছে পৃথিবীর সেরা ফাবিয়ান রুইজ প্রথমেই খেলবে।
তো এই খেলাটা যখন আপনার মিডফিল্ড থেকে বানানো হয়, তারা কিন্তু মিডফিল্ড বলা হয় ফুটবলের নিউক্লিয়াস। হ্যাঁ একটা খেলার সময় নিউক্লিয়াস হচ্ছে মিডফিল্ড। মিডফিল্ড যদি ভালো খেলে, হুম মিডফিল্ড যদি দুর্দান্ত খেলতে থাকে, আপনি জানেন যে তাহলে এই মিডফিল্ড থেকে সামনের দিকে বল বলের পাসিং গুলো হ্যাঁ হচ্ছে খুব দুর্দান্ত রেডি ভাবে হয়ে পাবে। যায়। হ্যাঁ অ্যাটাকিং এ যারা থাকবে তাদের যে ওয়ারজাবল সামনে থাকবে, বা দুই উইঙ্গার, পৃথিবীর সেরা উইঙ্গার আমি বলবো এই মুহূর্তে ইয়ামাল লামিন ইয়ামাল, হ্যাঁ তরুণ সেন্সেশন। এবং বাম পাশে হচ্ছে আপনার আপনার এই নিকো উইলিয়ামস যদি খেলে, তো আর অ্যালেক্স বায়ানা এখন প্রথম থেকে এখন অ্যালেক্স বায়ানা খেলছে ওই সাইডটায়। তো বায়ানা যদি ও সামনের দিকে এগিয়ে যায়, তো তারা কিন্তু একের পর এক বল পাবে। এবং বল পাবে আর্জেন্টিনার মূল প্রবলেমটা হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স। ডিফেন্স ডিফেন্স লাইনটা আর্জেন্টিনার শুরু থেকে আপনি দেখেন একদম উইক হ্যাঁ নকআউট পর্ব শুরু হওয়ার থেকে আর্জেন্টিনা কিন্তু প্রতিটা দলের সাথে একের পর এক গোল গোল খাচ্ছে। খেয়েছে সে হ্যাঁ গোল দিচ্ছে কিন্তু একের পর এক গোল এই খাচ্ছে। এই ম্যাচের যে স্ট্যাট দেখেন হ্যাঁ, তাহলে কিন্তু আর্জেন্টিনা মানে হুম, স্পেন মাত্র একটা গোল খেয়েছে আর আর্জেন্টিনা হ্যাঁ, সেই তুলনায় তো 7টা আসলে গোল খেয়ে আসছে। 7টা গোল খেয়ে এসেছে 7টা গোল খেয়ে কিন্তু হুম তারা ফাইনালে আসছে। তো ফাইনালে এখানে এসেছে আপনার ক্রিস্টিয়ানো রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ মোটামুটি খেলছে, এবং মলিনা তো খুবই মলিন। খুবই তার খেলায় কোনো ছাপ নাই। এবং এই খেলা যদি তারা এই ফাইনালে খেলে, মলিনার সামনে থাকবে এখানে হচ্ছে লামিন ইয়ামাল। হ্যাঁ ওখানে ডিজাস্টার একটা মলিনা যদি মানে ঘটিয়ে ফেলে, আসলে কম্পেয়ার করাটাও খুব হ্যাঁ, মুশকিল হয়ে যাচ্ছে মলিনার সামনে এই লামিন ইয়ামাল আপনি দেখেন এইখানে এখন পর্যন্ত আমি বলবো এই মানে বিশ্বকাপে যে মনে খেলাটা হচ্ছে হচ্ছে, টর্নেডোর মতো আসলে এখানে টর্নেডো একটা মলিনার উপর দিয়ে বয়ে যাবে বয়ে আজকে। যাবে হ্যাঁ কারণ হচ্ছে লামিন ইয়ামাল এখানে কিন্তু আপনি জানেন যে এর আগের যে খেলাগুলো হয়েছে প্রতিটা জায়গায় ফ্রান্সের মতন দল, বেলজিয়ামের মতো বল ইয়ামালকে আটকানোর জন্য 2জন প্লেয়ার রাখছে। এখানে তাদের সেরা সেরা ডিফেন্ডার। এখানে নুনো মেন্ডেস খেলেছে আপনার ইয়ার সঙ্গে, ওই যে পর্তুগালের সঙ্গে খেলায়। পর্তুগালের সাথে তো পর্তুগালের সেই ডিফেন্স যারা ইয়ামালকে আটকাতে পারে না ঠিক মতো, হ্যাঁ স্পেনকে হিমশিম খেলে, এবং হিমশিম তারা খেয়ে কিন্তু গিয়েছিল পুরা ম্যাচে কিন্তু পর্তুগালও বোতলবন্দি হয়ে গেছিল, হয়ে এবং গেছিল তারপরে শেষ ম্যাচটা হারলো। পর্যন্ত সেই ওই সাইডটায় তাদের দুই উইংকে ঠেকানো, ওখানে অ্যালেক্স বায়ানা এবং লামিন ইয়ামালকে ঠেকানো, এই যে আমি যাদের নাম বললাম, হুম তো এই যে মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ এবং আপনার রোমেরো, এরা হচ্ছে যে মানে আমি বলবো না তারা খারাপ প্লেয়ার, না তারা বড় মাপের প্লেয়ার, কিন্তু তাদের যে ফর্ম এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলে আসছে, যে ফর্ম মানে বা আপনি খেলার যে ধরনটা হ্যাঁ আমার যেটা মনে হয় মানে খেলা দেখছে একদিনের মধ্যে 2 রাতের মধ্যে পুরা তাদের এই টিম ইমপ্রুভমেন্ট এই হওয়াটা ইমপ্রুভ ওই লেভেলে আসাটা আমার মনে হয় এটা সম্ভব যদি না হয়, তাহলে অ্যালেক্স বায়ানার পরে শেষ সময় নামবে লিকু উইলিয়ামস, এবং ডান দিক থেকে এই যে লামিন ইয়ামাল হয়তো 90 মিনিট যদি খেলে, এবং মাঝখানে আবার ওয়ারজাবাল হুম এবং দানি ওলমো, হ্যাঁ তাদেরকে ঠেকানো এক কঠিন ধরনের আমি বলবো ইম্পসিবল হয়ে যাবে, আসলে এটা এক ধরনের যুদ্ধ আবার আমরা যদি কঠিন হয়ে যাবে। এবং শুধু এই মিডফিল্ড আবার হ্যাঁ ধরে মিডফিল্ড আপনি দেখেন যাদের মিডফিল্ডে এনজো ফার্নান্দেস হুম মোটামুটি খেলছে, হ্যাঁ। তারপর ম্যাকঅ্যালিস্টার, আমি বলবো যে ম্যাকঅ্যালিস্টার বিরাট প্লেয়ার, প্লেয়ার হ্যাঁ কিন্তু তার যে এইবার সেন্টার আসলে মিডফিল্ডার তার যে সেন্টার মিডফিল্ডারের যে অতটা কার্যকরী হ্যাঁ ভূমিকা, হ্যাঁ, সেটা আসলে আমি সেটা দেখা দেখলাম যায়নি মিশরের সঙ্গে খেলায় যে মানে এত মানে তার মানে লোয়ার ক্লাস একটা খেলা খেলো মিশরের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ যে তার আসলে হয়ই নাই। সে যে মিডফিল্ডে একদম সেন্টার মিডফিল্ডার, তার কি তার তার তো ওই জায়গাটা তো মেনটেন করতে হবে, তার তো মিডফিল্ডটা মেনটেন করে তারপর মেনটেন অ্যাটাকিং এ করে যাওয়া। এত আহামরি কিছু ঘটে না নাই তখন, যে এইভাবে খেলতে হবে। এবং সে যেভাবে করে একের পর এক ভুল করছে, আপনার ম্যাকঅ্যালিস্টার, তার কাছ থেকে এইটা প্রত্যাশা এটা করার মতো। প্রত্যাশা করা তার যায় না তুলনায় আমি বলবো যে এনজো ফার্নান্দেস তুলনামূলক ভালো খেলছে। এবং আরেকজন প্লেয়ার বলবো যে আপনার হুম ডিপলকে কেন নেয় দলে আমি সেটাও বুঝি না। হুম, ডিপল যেই ম্যাপের খেলোয়াড়, আসলে সে ডিপল যেই ম্যাপের খেলোয়াড়, আপনি সেন্টার মিডফিল্ডার, এই ডিপল যখন খেলবে আপনি দেখেন ডিপল খেলবে কার সামনে? পেদ্রির সামনে। এটা তো মানে পেদ্রি হয় এই না টুর্নামেন্টের সারা পৃথিবীর পেদ্রি হচ্ছে অন্যতম সেরা বেস্ট হচ্ছে মিডফিল্ডার, মিডফিল্ডার হ্যাঁ সেখানে ডিপল তো ভাই ধারে ভারেও তার কাছে নাই, না না খেলায় আছে না নামে আছে। ডিপলকে আমি জানি না, আজকে হয়তো ডিপলকে চেঞ্জ করতে পারে, যা খেলছে সে হুম ডিজাস্টার খেলা খেলছে। এবং আর্জেন্টিনার এই যে কষ্টার্জিত জয়, একের পর কষ্টার্জিত জয়, হুম যেটা কখনোই হওয়ার কথা না। হওয়ার কথা না কেপ ভার্দের সঙ্গে কষ্টার্জিত জয় পাবে, মিশরের সঙ্গে কেন? কেন হ্যাঁ আপনার এই যে খেললো যে আপনার সুইজারল্যান্ড সুইজারল্যান্ড,
সুইজারল্যান্ডের সঙ্গে কেন এরকম কষ্ট করে জিততে হবে? হ্যাঁ এইটা কিন্তু ডিপলদের মতন কারণে। হ্যাঁ, এই ডিপল আমি বলবো ক্রিস্টিয়ানো রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, তাদের একের পর মলিনা ব্যর্থতার জন্যই মলিনা এই প্লেয়ারদের জন্য। এটা আমি কখনো দোষ দিব না, এটা লিওনার্ড মেসির দোষ না, কারণ সে ওই জায়গাটা কভার করে না। হ্যাঁ সে মিডফিল্ড বা আর ডিফেন্স দেখার একজনের কথা না। পক্ষে তো সম্ভব না না না, সবকিছু মেসির করতে, এটা কাজও না। কাজও না। মেসি ডিফেন্ডারও না, সে মিডফিল্ডারও না। মেসি ধরেন, তারপরে আপনার Striker, লাউতারো মার্টিনেজ বা হ্যাঁ হুলিয়ান আলভারেজ, এটা তাদের কাজ না। কাজটা যাদের এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, মলিনা, লিসান্দ্রো মার্টিনেজ, তারপর ক্রিস্টিয়ানো রোমারো, এরা হচ্ছে যে এত ব্যর্থ, পুরা টুর্নামেন্টে ব্যর্থ। আমি বলবো এই তাদের ব্যর্থতার কারণে আজকে কিন্তু আর্জেন্টিনার এই অবস্থা। আর্জেন্টিনা যে এই যে আপনার মালবাহী ট্রেনের মতন আস্তে আস্তে এইভাবে আসছে, এইটা আসারই এইভাবে আসার কথা ছিল না। কথা ছিল তার না। খুব ভালোভাবেই আসার কথা ছিল, সেটা তারা আসতে পারে না এইসব প্লেয়ারদের কারণে। এবং একদিনের মধ্যে এই পুরা মিডফিল্ড এবং পুরা ডিফেন্স, এটা আপনার সে এটা আর্জেন্টিনা কি চেঞ্জ করবে? কি এবং চেঞ্জ এদেরকে দিয়েই করবে? খেলবে, দু একটা হয়তো চেঞ্জ থাকবে, এদেরকে দিয়ে যদি খেলে এই এখন পর্যন্ত আমি বলবো আর্জেন্টিনা এখন পর্যন্ত এই স্পেনের যে মিডফিল্ড কভার করবে এবং যে স্পেনের যে অ্যাটাকিং লাইন এবং দুই উইঙ্গার, আমি বলছি যে এই আপনার রদ্রি, পেদ্রি, তারপর আবার ফ্যাবিয়ান রুইস, তারপরে বায়ানা, অ্যালেক্স বায়ানা, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, এই রকম প্লেয়ারদের সঙ্গে এখন পর্যন্ত আর্জেন্টিনা খেলে নাই এবং তাদের সম্পর্কে তাদের ধারণাও হয় না এখন পর্যন্ত, ওই খেলাটাও তারা দেখাতে পারে নাই। আজকে আর্জেন্টিনার মূল পরীক্ষা মূল এই পরীক্ষা ধরনের। আসলে অগ্নি যদি পরীক্ষা। আর্জেন্টিনা আজকে জিতে আবার যায়, আবার শুধু বিশ্বকাপ না, আপনি যদি প্রিভিয়াস এনকাউন্টার গুলো দেখেন স্পেন হুম এবং আর্জেন্টিনার মধ্যে, হুম তাহলে কিন্তু স্ট্যাট বলে যে স্পেন আসলে হ্যাঁ, আর এগিয়ে আছে। স্পেন কিন্তু এর আগের লাস্ট ম্যাচটা যেটা একটা তাদের ইয়ে হয়েছিল, একটা ফ্রেন্ডলি ম্যাচ, ওই হুম ম্যাচে কিন্তু স্পেন ৬-১ গোলে জিতেছিল। জিতেছিল, এবং হ্যাঁ সেই ম্যাচটায় মেসি ছিলেন না, কিন্তু ৬-১ গোলে জেতার পিছনে আবারও আমি বলবো সেই একই কারণ। ওই সেই ওই ম্যাচটা আমি ওই দেখেছিলাম, ব্যর্থতাগুলোই ১৮ সালে আমি ম্যাচটা দেখেছিলাম টিভিতে, এবং ওই ম্যাচটায় একই ঘটনা। একই ঘটনা। স্পেনের অ্যাটাকিং কোনোভাবে আটকাতে পারে না, তাদের মিডফিল্ড, আর্জেন্টিনার হুম মিডফিল্ড এবং আপনার ডিফেন্স এত দুর্বলতা দেখিয়েছে ওই ম্যাচে। এই এই প্লেয়ারদেরই কিন্তু খেলা হয়েছে প্রায়, খেলা হয়েছে, এই ধরনের প্লেয়ার এখানে হ্যাঁ নতুন নতুন প্লেয়ার আসছে। বরং আমি বলবো ওই ওই তুলনায় স্পেনের যতটা শক্তি অর্জন করেছে, এর মধ্যে আরো শক্তি অর্জন করেছে ওই ১৮ সালের পরে নিকো উইলিয়ামসরা এসছে, আপনার পাউ কুবার্সি এসছে, হ্যাঁ লামিন ইয়ামাল ইয়ামাল এসেছে, এসছে, হ্যাঁ বড় বড় পেদ্রি এসছে। এরা কিন্তু ওই সময় ছিলেন ওই না, সময় আরো ছিল না, স্টাররা কিন্তু, মূল স্টাররা কিন্তু এর পরে যুক্ত এসছে। হয়েছে এবং মূল টিম। আর্জেন্টিনার কিন্তু প্রায় ওই 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 দলটাই টিমই, আছে। হ্যাঁ, হ্যাঁ কয়েকজন চেঞ্জ আসে, শুধুমাত্র মেসি ছাড়া আসলে ওই ওই সবাই মেসি ছিলেন না মোটামুটি, ওইটা, এবং তাদের কিন্তু ওরকম হ্যাঁ অলমোস্ট এটাই ছিল। এবং এই জন্য আমি বলবো যে যদি এরকম ঘটনা ঘটে, হ্যাঁ আজকে যদি আর্জেন্টিনা তাদের মিডফিল্ড এবং তাদের অ্যাটাকিং নিয়ে নো না ডাউট যে কোনো বিশ্বসেরা, ডাউট এবং নেই, তারা হ্যাঁ আজকেও খেলবে স্পেনের ওই বিশ্বসেরা ডিফেন্সের বিরুদ্ধেও তারা আজকে গোল করার গোল চেষ্টা করবে করার এবং চেষ্টা তারা করবে ভালোই এবং করবে। আপনি করবে, দেখবেন যে দুর্দান্ত হ্যাঁ খেলবে। মেসি, লাউতারো মার্টিনেজ এবং আপনার হুলিয়ান আলভারেজ এরা ভালোই খেলবে নিঃসন্দেহে। কিন্তু এই যে স্পেনের মিডফিল্ড, এই যে আমি তো বললাম যে এই তিনজনের, লাউতারো মার্টিনেজ, মেসির কাজ না কিন্তু মিডফিল্ড কভার করা এবং মিডফিল্ড ডিফেন্স কভার কভার করা। করতে পারবে, তাদের ডিফেন্স এবং মিডফিল্ড এতটাই খারাপ খেলছে, আমি বলবো তাদের নামের প্রতি, তারা কিন্তু বড় প্লেয়ার, বিশ্ববিচার করতে পারছেন না। বিশ্বখ্যাত প্লেয়াররা যেটা খেলছে। আজকে যদি বিশ্বসেরা মিডফিল্ড স্পেনের, যদি এই বিশ্বসেরা মিডফিল্ডকে যারা যদি থামাতে না পারে এবং তাদের বিশ্বসেরা দুই উইঙ্গার নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের ওখানে যদি খেলে, অ্যালেক্স বায়ানো যদি খেলে, এবং মাঝখানে দানি ওলমো এবং ওয়ারজাবাল, এই দুজন কিন্তু দুর্দান্ত ফিনিশার। তাদেরকে যদি তারা ঠিকভাবে আটকাতে না পারে, যদি আটকাতে পারে এই ম্যাচে, আমি বলবো তাদেরকে যদি ঠিকঠাক আটকাতে পারে, আর্জেন্টিনার যে অ্যাটাকিং লাইন আছে তাতে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনাই বেশি, এবং বেশি ওইটা হচ্ছে, কিন্তু তারা কভার করে ফেলবে নিঃসন্দেহে, তাতে আর্জেন্টিনা জিতে দেবে। আর যদি মানে আর্জেন্টিনা তাদের তাদের ডিফেন্স মিডফিল্ড, একদমই ব্যর্থ হয়ে আর্জেন্টিনার যায়, ডিফেন্স না, আর্জেন্টিনার মিডফিল্ড, মিডফিল্ডই যদি মিডফিল্ড ব্যর্থ হয়, যদি এই স্পেনের মানে যে মিডফিল্ডকে, খেলাটা তারা খেলে আসছে, এই হ্যাঁ খেলাটা আজকের এই ম্যাচে খেলাটা যদি খেলে খেলে, কিন্তু আসলে আর কোনো যদি আশা নেই। স্পেনের আসল মিডফিল্ডের যে কাজটা তারা করে রদ্রির নেতৃত্বে, এই মিডফিল্ডটা যদি আজকে তাদের স্বাভাবিক খেলাটা খেলে এবং তাদের দুই উইং এবং মাঝখানে যে ওয়ারজাবাল এবং দানি ওলমো খেলে, লামিন ইয়ামাল যদি ফর্মে থাকে, এবং একই সঙ্গে আর্জেন্টিনা এখন পর্যন্ত যেই কটা ম্যাচ খেলেছে ওই খেলাটাও যদি খেলে, খেলে তাহলে আর্জেন্টিনার আজকে একটা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা আছে। এবং আমি বলবো না যে আর্জেন্টিনা শুধু হারবে, এবং ডিজাস্টার হয়ে যেতে পারে এবং disaster হয়ে যেতে পারে, সেইখানে একাধিক গোল,
হ্যাঁ, 1, 2, 3 গোলও যদি হয়ে যায়, হ্যাঁ। স্পেন যদি এরকম গোল দিয়ে দেয়, তাহলে আমরা আসলে বলব যে অবাক করার অবাক কিছু করা নাই। এবং আর্জেন্টিনার যে স্ট্র্যাটেজি দেখা গেছে হুম, মানে জাস্ট নকআউট পর্ব থেকে যে হুম, স্ট্র্যাটেজি নিয়েছে তারা কিন্তু প্রথমে কয়েকটা গোল খেয়ে খেয়ে ফেলে, ফেলে হ্যাঁ। এবং লাস্ট মোমেন্টে যে সেটা রিকভার করে রিকভার এমন করে। আপনি সময় দেখেন, যে ওই সময় আপনি প্রতিপক্ষ আর রিকভার আপনি করার দেখেন সুযোগ থাকে না। হ্যাঁ, প্রতিপক্ষ কারা ছিল? রিকভার হ্যাঁ, করার সময় প্রতিপক্ষ ছিল সুইজারল্যান্ড, প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ছিল মিশর, মিশর, হ্যাঁ, প্রতিপক্ষ কেপ হলো ভার্দে, কেপ ভার্দে। তাদের হ্যাঁ, সঙ্গে রিকভার করা সম্ভব হয়েছে। কিন্তু এই আসলে এই স্পেনের সাথে এই লাউ সম্ভব কুবার, হচ্ছে এই না। যে কুবার্সি, হুম। লেপার্তে, এই যে আপনার পেদ্রোপোরো এবং কুকুরেলার সামনে এই যে কামব্যাক করা 2 গোল খেয়ে ওরকম আবার এসে শেষ একের পর এক মুহূর্তে 2 ঝড়ো গোল দেওয়া, গতিতে আক্রমণ করে তাদেরকে ইয়ে করা, এবং এটা খুব শুধু কঠিন। ওই ডিফেন্স না, আমি বলবো আক্রমণ করতে হলে তো তাকে মিডফিল্ড কভার মিডফিল্ডে করতে হবে। খেলতে হবে, হ্যাঁ। মিডফিল্ড কভার করতে হবে। এই বিশ্বসেরা মিডফিল্ড যেখানে স্পেনের, এই যে রদ্রি, পেদ্রি, আপনি মিকেল মেরিনো, এদেরকে টপকিয়ে যে তারপরে মেসি বল পেয়ে সেটা গোল বানানো, আমার মনে হচ্ছে এ যাবৎকালে যে খেলা হচ্ছে, আমি জানি না যদি ফাইনালে স্পেন এই জায়গাটায় ফেল করে এবং আর্জেন্টিনা যদি নিজেদেরকে চেঞ্জ করে দুর্দান্ত খেলায় যদি ফিরে আসতে পারে, তাহলে তাহলে আসলে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন আবার হবে। আর আর্জেন্টিনা। যদি আগের মতনই খেলাটা হয়, স্পেন যেভাবে খেলা যায়, আমি বলবো না যে স্পেনে ভালো খেলতে হবে, স্পেন যদি তার আগের খেলাটাই খেলে এবং আর্জেন্টিনাও যদি তাদের আগের খেলাটা খেলে, তাহলে আজকে এই ম্যাচে আর্জেন্টিনার জন্য একটা ডিজাস্টার অপেক্ষা করছে। এবং পুরা ম্যাচে আপনি দেখবেন যে মেসি, লাউতারো মার্টিনেজ এবং আপনার হুলিয়ান আলভারেজ ঠিকভাবে বলই পাবে না। যদি বল না পায়, তারা সেই কার্যকারিতা দেখাতেও পারবে না। এবং মিডফিল্ড যদি স্পেন কভার করতে পারে, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনার সম্ভাবনা আমি খুব ক্ষীণ দেখছি, এবং আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার সম্ভাবনা নাই বললেই চলে। এবং আপনার কি মনে হয় গোলের প্রেডিকশনটা কি হতে পারে? গোলের প্রেডিকশন ওই যে আমি বললাম, আমি তো এটা গাণিতিক হিসাবে বললাম। হ্যাঁ, গোলের প্রেডিকশন বলা যায় না, মাঠের খেলার উপরে নির্ভর করে। নির্ভর যদি করে, হ্যাঁ। স্পেন যদি ওখানে যদি তাদের স্বাভাবিক খেলাটা এখন পর্যন্ত যে খেলছে, স্বাভাবিক খেলাটা না হ্যাঁ, খেলে, হ্যাঁ, এবং আর্জেন্টিনা যদি আগের তুলনায় আরো ভালো খেলে, এবং মিডফিল্ড যদি আর্জেন্টিনা কভার করতে পারে, মিডফিল্ডেই মেইন ব্যাটেলটা হবে। মার্জিনে এই ব্যাটেলটা হয়, তাহলে আর্জেন্টিনা এই ম্যাচে হয়তো 2-1 জিততে পারে, যদি মিডফিল্ডটা তারা কভার করে। আর যদি আগের মতো, আর যদি না পারে, এবং আগের খেলাটা যদি দুই দলে যদি আগের খেলাটাই খেলে এখন পর্যন্ত তারা হ্যাঁ, ফাইনালে যেভাবে যেটা পারে, খেলে সেটা এসেছে, যদি খেলে আসে, তাহলে তাহলে হয়তো আর্জেন্টিনার 4-1 যেই বা মিডফিল্ড আর্জেন্টিনার এতদিন খেলছে এবং যেই ডিফেন্স আর্জেন্টিনার, হ্যাঁ, এই ডিফেন্সে আসলে আর্জেন্টিনার জন্য যদি হারে এই ম্যাচে, হ্যাঁ, তাইলে আর্জেন্টিনা হারলে আমার মনে হচ্ছে এটা অনেকগুলোই গোল খেয়ে অনেক যাবে। গোল। আমার মনে হচ্ছে 4, 3 গোল, 3, 3, হ্যাঁ, মিনিমাম 3 গোল। 3 গোল হয়ে যাবে, হ্যাঁ। আর্জেন্টিনা 3 গোলে হেরে যেতে পারে। হেরে যেতে পারে। এটাই হচ্ছে আসলে স্ট্যাট। এখন আমাদের আসলে দেখতে হবে দেখতে হবে খেলাটা, যে খেলা হ্যাঁ, শুরু হলে আমার মনে হচ্ছে এটা খেলা শুরু হলে যারা ফুটবল বোদ্ধা 15 থেকে 20 মিনিট, 10 মিনিট বলবো না, 10 মিনিট বোঝা যায় না খেলাটা কি হবে, হ্যাঁ, গুছিয়ে উঠতে সময় লাগে। 20 মিনিট খেলা, প্রথম হাইড্রেশন ব্রেকটা যখন দেয় 22 মিনিটে, তখনই বোঝা যাবে খেলা কোন দিকে যাচ্ছে। আর যদি আর্জেন্টিনা প্রথমে কোনো কারণে গোল খেয়ে যায়, তাহলে এই ম্যাচে আমি বলবো যে অনেক বড় ডিজাস্টার হবে। কারণ হচ্ছে তাহলে আর্জেন্টিনার যে স্ট্র্যাটেজি, আর্জেন্টিনার একটা ভালো দিক বলেন, খারাপ দিক বলেন, আর্জেন্টিনা ডিফেন্সিভ খেলে না কখনো, তারা অ্যাটাকিং খেলে, সবসময় অ্যাটাকিং খেলতে থাকে। তাই এই কারণে আর্জেন্টিনার যেটা সুবিধা, আর্জেন্টিনা গোল পায়, গোল পাবেও হয়তো। এবং আরেকটা অসুবিধা হচ্ছে স্পেন চাই যে কেউ তাদের সঙ্গে অ্যাটাকিং খেলুক, কারণ হচ্ছে অ্যাটাকিং খেললে তাদের ডিফেন্সটা ওপেন হয়ে যায়। যদি ডিফেন্স ওপেন হয়ে যায়, এটা স্পেনের জন্য খেলার খুবই সুবিধা। স্পেন যখন এই ধরনের ওপেন কিছু পায়, এ যাবৎকাল আমি ইউরোপে অন্যান্য খেলাও দেখছি, গত 8-10 বছরে স্পেন তখন একটা অপোনেন্টের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা বিরাট তাদের উপরে টর্নেডো বয়ে দেয়, এবং ওই খেলায় কিন্তু স্পেন কখনোই 1 গোল বা 2 গোলে জেতে না, কমপক্ষে 3-4-5 গোলে জিতছে। তো দেখা যাক কি হয়, যে আসলে এই বিশ্বকাপের যে ফুলের মালা, সেটা আসলে আর্জেন্টিনা তীর ধনুক হাতে সেই মাছের চোখে টার্গেট করে, মানে স্পেনের যে দুর্বলতম দিক সেটা বের করে আর্জেন্টিনা সেটা ডিটেক্ট করে আসলে খেলে সেই বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ফুলের মালা গলায় দিতে পারে কিনা, এটাই আসলে আজকে দেখার বিষয়। এবং বাংলাদেশী হিসেবে বাংলাদেশের কনটেক্সটে মানে আর্জেন্টিনাই বিশ্ব চ্যাম্পিয়ন, সবার কাছে এটাই প্রত্যাশিত বিষয়। তো সেই জায়গা থেকে আসলে দেখি যদি যে খেলার মাঠে চিত্র ভালো ভিন্ন। করতে পারে। তো তো সেই জায়গা থেকে আমরা আসলে আজকে দেখব যে আর্জেন্টিনা সত্যিই মানে বাংলাদেশীদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা। 4 নাম্বার কাপটা হ্যাঁ, ৪ নাম্বার কাপটা তারা নিতে পারে কিনা। স্পেনের সেকেন্ড। হ্যাঁ, এবং মেসি সত্যিই আজকে সেই মানে ২ গোল দিয়ে গোল্ডেন বুটের যে লড়াই ছিল, সেইখানে আবার সমতা ফিরিয়ে আনতে পারে কিনা, এইসব সবই আসলে
মাঠে খেলাই আমরা দেখতে পারবো। তো সবার জন্য শুভকামনা থাকবে এবং আপনারাও আপনাদের আজকে শেষ দিন আমাদের যে কমেন্ট আছে সাইটে যে অপিনিয়ন সেখানে জানিয়ে দেওয়া যে আসলে স্পেন না আর্জেন্টিনা কে নিচ্ছে এই বিশ্বকাপ আপনারা জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।